আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আমার আর আয়েশের জন্য নাস্তা রেডি করছি। আয়েশের বাবা অলরেডি অফিসে চলে গেছে। আর একদিন পরেই তো ঈদ। দেখতে দেখতে আরও একটা ঈদ চলে আসলো। কার ঈদের প্রিপারেশন কীরকম, কে কোথায় ঈদ করছেন, গ্রামে কে কে যাচ্ছেন ঈদ করতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। শহর ছেড়ে গ্রামে যে ঈদ করার মজাই আলাদা। শহরে তো প্রত্যেক দিন আমার কাছে একই রকম মনে হয় যে প্রতিদিনের মতো ঈদের দিন। কিন্তু যদি ঈদের আগের দিন বা দুদিন আগেই গ্রামের বাড়িতে যাওয়া যায়, তখন মনে হয় যে না, এটাই মনে হয় ঈদের প্রকৃত মজা। আমাদের বাড়িতে সবাই গ্রামে যে ঈদ করে, ঈদের দোনো ঈদ গ্রামের মধ্যে করে। আমাদের বাড়িতে বলতে আমার বাবার বাড়িতে আর কি, সবাই একসাথে গ্রামে যে ঈদ করতাম। বিয়ে হয়ে যাওয়ার পরে আর গ্রামে যাওয়া হয় না ঈদের সময়, তবে ঈদের পরে যাওয়ার চেষ্টা করি। গ্রামে ঈদ করার মধ্যে আনন্দ আছে। যারা গ্রামে যায় বা গ্রামের বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, তারা শুধু বুঝে এই আনন্দটা কী। আর যারা শহরে থেকে অভ্যস্ত, জন্ম শহরে, বেড়ে ওঠা শহরে, সব কিছুই শহরে, গ্রামে কেউ নাই, তারা এই আনন্দটা বুঝবে না। তো যাই হোক, এই তো আমি সকালের নাস্তা রেডি করে নিয়েছি, নিয়ে আয়েশকে খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি। তো আজকে আবার বিকেলবেলা একটু বের হব, কিছু গ্রোসারি আইটেম কিনতে হবে। তো আয়েশের বাবা অফিস থেকে আসলে তারপর বের হব। তো এর মধ্যে আবার আমার যা কাজ, রান্না টান্না যা আছে তা সেরে ফেলবো আমি। আর আজকে আবার আমি আপনাদের সাথে বিফ সাসলিক রেডি করে দেখাবো। আমি যেভাবে পারি সেভাবেই দেখানোর ট্রাই করব আর কি। আমি রান্নায় এক্সপার্ট না, আরও আগেও বলেছি, অনেকবার বলেছি, প্রত্যেক ব্লগেই বলি যে রান্নায় আমি এত এক্সপার্ট না, তবে ট্রাই করি। তো সেজন্যই ঈদ উপলক্ষে সাসলিক রেডি করার ট্রাই করলাম। জানি না আমার সাসলিক রেডি করা দেখে কে কী শিখতে পারবেন, বাট যারা নতুন রাঁধুনি, একদমই নতুন, কিছুই জানে না, রান্নার পর্যন্ত জানে না, তাদের জন্য উপকারে আসতে পারে। তো আর প্রত্যেকটা মানুষের রান্নার ধরন আলাদা। আমি মূলত ইউটিউব দেখে, বিভিন্ন আপুদের রান্নাবান্না দেখে তো রান্না করার ট্রাই করি আর কি। তারপরও আবার নিজের মতো কিছু অ্যাড করি বা কিছু মাইনাস করি, এভাবেই ট্রাই করি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাংস কেটে নিয়েছি, গরুর মাংস, বিফ সাসলিক করব। তো পিসগুলা সেম একই রকম হয়নি, তবে ট্রাই করেছি আর কি। একটা ছোট একটা বড় এরকম হয়েছে, বাট একদম সমান সমান হলে দেখতে সুন্দর হয় জিনিসটা। আর এটার ক্ষেত্রে মাংসটা একদম পিওর রানের মাংসটা নিলে খুব ভালো হবে। আমার কাছে একদম রানের মাংসটা ছিল না, তো সেজন্য একটু দেখা যায় যে চর্বি চর্বি লাগে আর কি, আছে কিছু। তারপরও ফেলে দিয়েছি চর্বি, বাট একটু একটু দেখা যাচ্ছে সাদা সাদা চর্বি আছে। তো এই মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার, আর দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আর কি। আমি দিয়েছি হাফ চা চামচ করে, আদা হাফ চা চামচ, রসুন হাফ চা চামচ। আর এটা হচ্ছে কাঁচা পেঁপে, কাঁচা পেঁপেটা ছিলকা সহ আমি ব্লেন্ড করে নিয়েছি। আর পেঁপেটার কালার এরকম আসতেছে কারণ হচ্ছে আমি পেঁপেটা ব্লেন্ড করার আগে গরম মশলাটা ব্লেন্ড করেছিলাম, সেই জন্য কালারটা একটু কেমন যেন আসছে, পেঁপের কালারটা। আর এখন দিয়ে দিলাম লবণ খুব সামান্য দিয়েছি, কারণ সয়া সস দিব, সয়া সসে তো এমনিতেই লবণ থাকে, সেজন্য সামান্য দিয়েছি, যদি পরে লাগে তখন আবার অ্যাড করব। আর এটা দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব হচ্ছে লেবুর রস মাংসটা নরম হতে সাহায্য করে। কাঁচা পেঁপে আর লেবুর রস, এই দুটো জিনিসই মাংসটাকে সফট করে। এমনিতেই তো গরুর মাংস হার্ড, তো আবার সিদ্ধ হতে সময় লাগে অনেক, সেজন্য কাঁচা পেঁপে আর লেবুর মাংস দিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি কুক হয়। তো আমি এগুলো দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 4-5 ঘন্টার মতো। যদি কেউ সারা রাত ম্যারিনেট করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, তাহলে তো অনেক ভালো হয়। যাদের হাতে সময় আছে তারা সারা রাত ম্যারিনেট
করে সারা রাত রেখে দিবেন নর্মাল ফ্রিজে, তো দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। তো আমি 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম আর কি। তো এখানে ফিরে এলাম প্রায় 5 ঘন্টা পরে। 5 ঘন্টা আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তো এখানে সবজিগুলো রেডি করে নিয়েছি, যে সবজি ঘরে ছিল ওইগুলাই রেডি করে নিয়েছি। এখানে গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর একটা বড় বাটির মধ্যে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি। বড় বাটিতে নেওয়ার কারণ হচ্ছে আমি মাংসগুলো প্লাস সবজিগুলো এই সসের মধ্যে মেখে নেব। তাহলে একটা জিনিস হবে যে মাংসটার মধ্যে যে মশলাটা দিয়েছি আর সস দিচ্ছি, এই মশলাগুলো আর সসটা সবজির গায়েও লেগে যাবে আর কি, তো খেতে ভালো লাগবে। তো সেজন্য আমি এই সবজি সহ মাংসটা সসে ম্যারিনেট করে আরও প্রায় 10-15 মিনিটের মতো রেখে দিব, যাতে সবজিটার গায়ে সসটা ভালোভাবে ঢুকে, মশলাটা ভালোভাবে ঢুকে। 10-15 মিনিটের মতো রেখে দিব আর কি। এই যে আমি ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে। আর আমি সাসলিকের কাঠিগুলো নিয়ে নিয়েছি, এগুলো আমি 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সাসলিকের কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখলে যখন আমরা কুক করব তখন আর কাঠিটা পুড়ে যায় না, সেজন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর কি। তো এখন আমি সবজিগুলা প্লাস মাংস একটা একটা করে গেঁথে কাঠিটা রেডি করে নিচ্ছি। সাসলিক আমার সেকেন্ড টাইম বানানো হচ্ছে, আমি আমার লাইফে সেকেন্ড টাইম বানাচ্ছি। প্রথম বানিয়েছিলাম প্রায় 3-4 বছর আগে, তো আজকে সেকেন্ড টাইম বানাচ্ছি। দেখা যাক কেমন হয়। যেমনই হোক, আমি তো আমার নিজের খাবার খেয়ে সবসময় প্রশংসা করি, তো এবারও করব।
কাঠিতে সবজি আর মাংসটা গেঁথে নিয়েছি। তো এখন চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিচ্ছি। অল্প একটু তেল দিচ্ছি কারণ হচ্ছে আমি আবার এক্সট্রা তেল ব্রাশ করব। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি একটা কিন্তু ভুল করেছি। আর সে ভুলটা হচ্ছে আমি মাংসে লাল মরিচের গুঁড়ো দেইনি, এখন মনে পড়েছে আর কি। তো আমি আবার এক্সট্রা তেলের সাথে একটা বাটিতে লাল মরিচ মিক্স করে নিয়েছি। তো যখন কুক করব তখন ওইটার গায়ে ব্রাশ করে দিলেই একটু স্পাইসি ভাব চলে আসবে। আমি একদম ভুলে গিয়েছিলাম যে একটু লাল মরিচের ফাঁকি দেওয়া উচিত। তো ভুলে গিয়েছি, কি আর করা, এখন তো ভুল শোধরাতে হবে, সেজন্য তেলের সাথে লাল মরিচ মিক্স করে নিয়েছি। তো এটা যখন ব্রাশ করে দেব তখন ঠিক টেস্টটা আগের মতো চলে আসবে, মানে মরিচ দিলে যেরকম টেস্ট হয় সেরকম চলে আসবে। তো আমি ফ্রাই প্যানে তেল গরম হওয়ার পরে সাসলিকগুলো দিয়ে দিয়েছি, অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখেছি, দুইবারে করব। যেহেতু আমার এই ফ্রাই প্যানের ঢাকনা নেই আমার কাছে, সেজন্য সবগুলো একসাথে দেইনি। ঢাকনা থাকলে সবগুলো একসাথে দেওয়া যেত, যেহেতু ছোটো ঢাকনা দিয়ে দিব সেজন্যে অর্ধেক অর্ধেক করে নিলাম। আমি সাসলিকের গায়ে তেলটা দিয়ে দিচ্ছি, মরিচ সহ যেই তেলটা রেডি করেছিলাম সেই তেলটা ব্রাশ করে দিচ্ছি। আর মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে, আর সেই পানিটাই মাংস এবং সবজিটাকে সিদ্ধ হতে সাহায্য করবে। আর আমি সবজিটা যেখানে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যে কিছু মশলা ছিল, তো আমি এই মশলাটাও ব্রাশ করে দিব তার গায়ে। এক্সট্রা মশলাটা ব্রাশ করে দিচ্ছি যাতে মাংসটার গায়ে, সবজিটার গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এই যে দেখুন, মাংস থেকে আর সবজি থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে, আরও পানি ছাড়বে। আর পানি ছাড়ার সাথে সাথে কিন্তু সাসলিকের গা থেকে মশলাগুলো সরে আসছে, সেজন্য ব্রাশের সাহায্যে মশলাগুলো সাসলিকের গায়ে লাগিয়ে দিলে ভালো হয়। তো এখন আমি উল্টে দিচ্ছি, এক পাশে হালকা একটু পোড়া পোড়া ভাব এসেছে, তো সময় লাগবে আরও। চিকেন সাসলিকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো বিফ সাসলিকটা হতে একটু সময় লাগে। আমি আবার সেই মরিচের তেলটা ব্রাশ করে দিলাম। মশলাগুলো একদম সরে আসছে পানির সাথে, এগুলো কিন্তু তেল না, মাংসের পানি। মশলাগুলো পানির সাথে একদম সরে আসছে, তো সেই জন্য মশলাগুলো সাসলিকের গায়ে বারবার দিয়ে দিতে হচ্ছে। সবজিগুলো দেখা যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে গাজর ছাড়া অন্যান্য সব সবজিগুলোই তো নরম, সেই সবজিগুলো দেখা যাবে যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, গাজরটা একটু সিদ্ধ হতে টাইম নেবে। তো আমি আবার একটু ডেকে রেখেছিলাম।
ঢেকে রাখার পরে দেখি আরও পানি বের হয়েছে। তো এখন পানিটা শুকিয়ে নিব আর কি। পানিটা শুকিয়ে নেব আর মশলাটা সাস্তিকের গায়ে লাগিয়ে দেব ব্রাশ দিয়ে। এখন কিন্তু আমার সাসলিক প্রায় 90% হয়ে গেছে। এখন শুধু একটু পরপর উল্টে পাল্টে মশলাগুলো গায়ে ভালোভাবে মাখিয়ে নিব। গাজর ছাড়া অন্যান্য সবজি অলরেডি একদম নরম হয়ে গেছে। টমেটো তো গলে গলে গেছে, টমেটোটা যেহেতু বেশি নরম সেটা একদম গলে গলে গেছে। গাজরটা একটু শক্ত আছে। তো আর 2-1 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। তো এগুলো একদম হয়ে গেছে। এখন এগুলো একদম বাটিতে নিয়ে নিব আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিব। এখন এক্সট্রা আর কোনো তেল দিব না, যা আছে ফ্রাই প্যানে তাতেই দিয়ে দিচ্ছি। আর ওই যে মরিচ আর তেলটা মিক্সটা সেটা দিয়ে দিব, সেটা দিয়েই হয়ে যাবে এটা। তো এটা ভেজে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন আমার সাসলিক খাবার জন্য রেডি। যে এখন আমি একটা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে মাংসটা ছিঁড়ে দেখাচ্ছি যে খুব জুসি হয়েছে, দেখতে অনেক জুসি লাগছে আর অনেক সফট হয়েছে মাংসটা। এই সফট হওয়ার কারণটা হচ্ছে, মেন কারণটা হচ্ছে ওই লেবুর রস আর কাঁচা পেঁপে ব্লেন্ডার করে দিয়েছিলাম, যে কাঁচা পেঁপের পেস্ট। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আয়েশের বাবা অফিস থেকে আসার পরে আমরা বের হয়েছিলাম। বাসার জন্য কিছু গ্রোসারি আইটেম দরকার ছিল, সেই জন্য বের হয়েছি। তো আয়াস তো বাইরে যেতে পারলেই খুব আনন্দ পায়। সে দোকানে ঢুকেই এপাশ থেকে ওপাশ দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিল। তার জন্য আমি কোনো কিছুই নিতে পারি নাই, দেখা যায় যে ওর পিছনে থাকতে হয়েছে। সেজন্য আমি আয়েশার বাবাকে বলেছিলাম যে তুমি, যেহেতু আমি লিস্ট করে নিয়েছিলাম বাসা থেকে যে কি কি লাগবে, তো লিস্টটা তার হাতে দিয়ে বলেছিলাম তুমি সদাইগুলো নেও, আমি ওর সাথে আছি। তো ও হচ্ছে যে বাচ্চাদের আইটেম যেখানে দেখতেছে সে সেখানেই শুধু ঘুরঘুর করতেছে। তো যার নেশা যেদিকে আর কি। তো আমি আবার ভিডিও করছিলাম ওকে।
আমাদের কেনাকাটা প্রায় শেষ, এখন বাসায় চলে যাব। তো আয়েশও চিন্তাভাবনা করে ডিসাইড করতেছিল যে সে কী নিতে পারে। সে যেটা ধরে সেটাই নিতে চায়, যেটা ধরে সেটাই নিতে চায়। সব বাচ্চার একই রকম অবস্থা, কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেবে। তো আমি আবার এখান থেকে এক বক্স আলু বোখরা নিয়ে নিলাম। আলু বোখরা নিয়েছি কারণ আমি শুধু শুধু আলু বোখরা খেতে পছন্দ করি। এটা আমি মাংসে বা বিরিয়ানিতে ইউজ করব কি, আমি এমনিতেই খেয়ে ফেলি খেজুরের মতো। এখন আমাদের কেনাকাটা শেষ, আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। আয়েশের বাবা কাউন্টারে পেমেন্ট করে নিচ্ছে আর সদাইগুলো প্যাক করিয়ে নিচ্ছে। তো আমার ব্লগটাও প্রায় শেষের দিকে। রাখার আগে, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি চান আমি সামনে আরও কাজ করি বা এই সেক্টরে কাজ করে যাই, তাহলে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আরও একবার অগ্রিম ঈদ মোবারক।